অনেকদিন আগের কথা। ভূসুণ্ডী নামের এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে ভূতেদের বেশ আধিপত্য ছিল। কোনো মানুষ দিন দুপুরে একা সেখানে যেতে সাহস পেত না, আর যদি যেত তবে কেউ আর সেখান থেকে ফিরে আসতো না। কতদিন এই ভূসুণ্ডির জঙ্গলে মানুষ আসে না, কতদিন কারোর ঘাড় মটকায়নি। গাছে উঠে দেখি আজ কেউ আসছে কি না। একদিন এক ফেরিওয়ালা, রাখবেন লেস ফিতালেস, চুরি বয়লা কানের দুল, রাখবেন লেস ফিতালেস। কেউ কানেও তোলে না, সাড়াও দেয় না। আজ হলোটা কি? রাখবেন লেস ফিতালেস, চুরি বয়লা কানের দুল, রাখবেন লেস ফিতালেস। সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম, দেখ দিনটাই বোধহয় খারাপ। একটাও খদ্দের জুটলো না। যাই বামুন পাড়ায় গিয়ে দেখি একবার। রাখবেন লেস ফিতালেস, চুরি বয়লা কানের দুল, রাখবেন লেস ফিতালেস। বেঁচে থেকেই বা কি হবে? সেই তো রাত দিন গিন্নির মুখের গালি আর হাতের ঝাঁটা লাথি। আচ্ছা, ভূষণ্ডির জঙ্গলে গিয়ে বসে থাকি, কপালে যা আছে হবে। আরে একটা লোক তো দেখি এইখানেই আসছে। আজ ওর ঘাড় মটকাবো, ওর হাড় মাংস দিয়ে হালুয়া করে খাবো। ওরে বাবা রে বাবা, কি বিরাট জঙ্গল! অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। যাই যাই ওই ওই গাছটায় নিচে গিয়ে একটু বসি। লোকটাকে নিয়ে একটু মজা করা যাক, ওকে একটু ভয় দেখাই। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, এটা আবার কি রে? ওরে বাবারে, হাতের মধ্যে ভূতের মুন্ডু। ওরে বাবারে, জব্বর তামাশা হয়েছে। এই যে দেখি ভূতের পা। যাই, এবার ওর সামনে যাই। কি মজা! এবার তোর ঘাড় মটকাবো। পাল্লায় পড়েছি, আজ বোধহয় আর রক্ষে নেই। দেখি দেখি একটা শেষ চেষ্টা করে দেখি। কতদিন মানুষের মাংসের হালুয়া খাইনি। অনেকগুলো অনেকগুলো ভূত ধরে আমার এই ছোলায় রেখেছি। এবার এবার আর একটা পেয়েছি। এটাকেও ঝোলায় পুরবো, এটাকেও ঝোলায় পুরবো। তুই ভূতেদের ধরে ঝোলায় পুরিস? বিশ্বাস না হয় এই দেখ। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, এ তো দেখছি সত্যি ভূত ধরেছে। আমায় ধরবেন না, আমায় ধরবেন না, আমায় এবারের মতো মাফ করে দিন হুজুর। আমার হাতের কাছে এলে আর পালাবার জো নেই। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। সারা জীবন আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। হ্যাঁ, তোকে ছাড়তে পারি এক শর্তে। আমি যা বলবো তাই তোকে শুনতে হবে। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বেশ বেশ, তবে এক্ষুনি এক বস্তা মোহর নিয়ে আয়। মহারাজ, মহারাজ, মহারাজ।
ঠিক আছে, মোহর এনেছিস, এবার আমাকে বাড়ি নিয়ে চল। আপনি আপনি আমার কাঁধে বসুন হুজুর, আমি আপনাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, এইখানে নামা, এইখানে নামা। ওই 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 দেখ, ওইটা আমার বাড়ি। ওর পাশের জমিতে ভোরবেলার মধ্যেই একটা বড় পাকা বাড়ি করে দিবি, হ্যাঁ? আর আর একটা ধানের গোলাও করে দিস। জোয়াক্কা হুজুর, এই এই নিন একটা সোনার নলুন। এতে যখনই আপনি নখ ঘষবেন আমি হাজির হয়ে যাব। গিন্নি, ও গিন্নি, দরজা খোলো। এত রাত অব্দি কোথায় ছিলে? ও মা, এত মোহর! এ আর হয়েছে কি, কাল সকালে আরো অনেক কিছু দেখবে। বলো না, এত মোহর কোথা থেকে পেলে? সে সে গল্প হবে খন, আগে দুটো খেতে দাও দেখিনি। ও মা, আমাদের কত বড় নতুন বাড়ি, ধানের গোলা। বলেছি না চেঁচাবে না, আস্তে আস্তে আরো অনেক কিছু হবে, দেখো না। আরে একা নড়ে, তুই ধানের বোঝা বইছিস কেন? আরে চাচা খুড়ো, আমি না একটা মানুষের খিদমত খাটছি, এগুলো তারই গোলার ধান। ছি ছি ছি, তুই দেখছি ভূত সমাজের মান ইজ্জত চোরাবি, শেষে কিনা তুই ভূত হয়ে মানুষের বেগার খাচ্ছিস। এই যে সে মানুষ নয় খুড়ো, সে না জোলায় ভূত ভরে রাখে। রাজা করে কথা বলানোর জায়গা পাসনি? সত্যি বলছি, আমি অনেক হাতে পায়ে ধরে বন্দি হওয়ার হাত থেকে বেঁচেছি। কি, তুই আবার মানুষের হাত পা ধরেছিস? বিশ্বাস না হয় আজ রাতে চলো, তোমাকে দেখাচ্ছি। দেখ কেমন গিয়ে ঘাড় মটকায়। ঠিক ধরেছি, দুটো ভূত আসছে, আগেরটার সঙ্গে একটা নতুন জুটেছে। যাই যাই, আয়নাটা নিয়ে আসি। ওই রে, তোর হুজুর কই? সে বোধহয় আমায় দেখে ভিড়মি খেয়েছে। কিরে, তুই আবার আমার গোলাম হওয়ার জন্য সঙ্গে আর একটাকে নিয়ে এসেছিস? ওর আসপর্দা তো কম নয়, তুই আমার ভাইপো একা নড়েকে দিয়ে বেগার খাটাচ্ছিস। এই দেখ ঝুলি, এতে আমি ভূত ভরে রাখি। এই দেখ, আজও দুটোকে ধরেছি, দেখ। ওরে বাবা রে, মরতে কেন এখানে এলুম রে? তুই তো ঠিকই বলেছিস রে একা নড়ে। নে নে, এবার আয় আয় আয়, এবার আমার এই ঝোলার মধ্যে চটপট সে দিয়ে যা দেখিনি। হ্যাঁ, দেরি করিস নি, আয় 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 আয়। আমায় এবারের মতো ছেড়ে দিন হুজুর, আমি না হয় আপনাকে আর একটা ধানের গোলা করে দেব। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, আর কখনো আমাকে বিরক্ত করবি না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, আপনার ত্রিসীমানায় আমাদের কেউ আসবে না। তারপর ফেরিওয়ালা দুটি গোলা ভরা ধান, মস্ত বড় বাড়ি আর বউকে নিয়ে সুখের সংসার করতে লাগলো। এক গ্রামে ছিল এক গরিব জেলে ও তার ছেলে। জেলে সারাদিন নদীতে মাছ ধরতো, আর ছেলেটা একা একা এখান থেকে ওখানে, এই গ্রাম থেকে ও গ্রামে ঘুরে বেড়াতো। একদিন এরকম ঘুরতে ঘুরতে সে পথ হারিয়ে ফেলে।
এই রাস্তা ও রাস্তা করেও সে বাড়ি ফেরার পথ পেল না। বড় ক্লান্ত হয়ে পড়েছি, বটগাছের তলায় বসে একটু জিরিয়ে নি। মহা মুশকিলে পড়লাম তো। এখন যদি বাড়ি ফেরার পথটা আর খুঁজে না পাই তাহলে কি হবে? অনেকক্ষণ ধরেই তো খুঁজলাম, কিন্তু পথ তো খুঁজে পেলাম না। এখন কি যে করি? ঠিক সেই সময় সেখান দিয়ে এক ছেলে ধরা যাচ্ছিল। সে সারাদিন এ গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াতো। কোনো ছোট ছেলে মেয়েকে একা দেখতে পেলে তাকে ধরে নিয়ে তার ঝোলার ভিতরে পুঁতে নিত আর তাকে শহরে নিয়ে বেচে দিত। হঠাৎ ছেলে ধরা সেই জেলের ছেলেকে একা দেখতে পেয়ে তার মন খুশিতে ভরে গেল। ছেলে ধরা জেলের ছেলের কাছে এগিয়ে গেল। তুই কোন বাড়ির ছেলে রে? এখানে একা একা বসে কি করছিস? আমি জেলের ছেলে। একা একা ঘুরতে বেরিয়েছিলাম, এখন বাড়ি যাওয়ার পথ হারিয়ে ফেলেছি, তাই এখানে একা একা বসে আছি। আহারে, তাই বাচ্চার মুখটা এমন শুকিয়ে গেছে। আমি তো তোদের গ্রামেই যাচ্ছি, চল আমার সাথে, আমি তোকে তোর বাড়িতে পৌঁছে দেই। এইখানে একা বসে থাকা ঠিক নয়, চল আমার সাথে চল। এইভাবে ছেলে ধরা পথ চলতে চলতে কিছুটা নির্জন জায়গায় গিয়ে খপ করে জেলের ছেলের মুখ বেঁধে ঝোলার মধ্যে পুরে ফেলল। তারপর ঝোলাটা কাঁধে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। এতটুকু ছেলে কি ভারী রে বাবা, আর হবেই না বা কেন? আদরের একটি ছেলে খুব করে পেট ঠেসে গেলাই নিশ্চয়। কিন্তু কিন্তু একটু বসবো, জিরাবো, তার উপায়ও নেই। কখন কে যে দেখে ফেলবে। কিছু দূর হাঁটতে হাঁটতে ছেলে ধরার খুব জল তৃষ্ণা পেল। তখন সে কাঁধে থেকে ঝোলাটা নামিয়ে পুকুর পাড়ে জল খেতে গেল। তারপর ফিরে এসে জেলের ছেলেকে বস্তা থেকে বের করে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো। ওই তো জঙ্গল, ওটা পেরুলেই নিশ্চিন্তি, তখন আর ধরা পড়ার চিন্তা থাকবে না। এই রে, জঙ্গলের পথেই সন্ধে নামলো যে। বাঘ ভালুক থাকলে আর রক্ষে নেই, তাড়াতাড়ি পা চালাই। ওই দেখ বাগডু, কে যেন এদিকে আসছে। তাই তো রে, কে বলতো? তুইও যে গাছে, আমিও সেই গাছে। তুই যদি না জানিস আমি কি করে জানবো বলতো? চুপ কর, চুপ কর, কাছে আসতে দে। যাক, এই জায়গাটা ফাঁকাই দেখছি। এই গাছের তলায় বসে একটুখানি জিরিয়ে নি। ওই দেখ, লোকটা একা নয় রে, সাথে ওর ছেলেও রয়েছে। এ, তাই তো দেখছি। ও হারে, তা মনে হয় পথের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। কি মিষ্টি দেখতে রে, কুচুকুচুনিউনিউ। দেখেই আদর করতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ রে, কিন্তু ওর বাপটাকে তা ছুচার মাথা দেখতে। তবে ওকে মনে হয় ওর মার মতো দেখতে হয়েছে। আমার মেয়েকেও খুব সুন্দর দেখতে, জানিস? ও, তাই বুঝি? হ্যাঁ রে। তাহলে নিশ্চয় তার মায়ের মতো দেখতে হয়েছিল। হ্যাঁ? তোর মতো হলে না খুব পচা দেখতে লাগতো। চুপ কর, মজাও না। আমি কি কম সুন্দরী, মানে সুন্দর দেখতে ছিলাম নাকি? তাই তো যাত্রায় নায়িকা
সুন্দর লাগতো বোকা। হ্যাঁ একদম। তুই কি আবার ঝগড়া করতে চাস? না না, আমি নায়িকাদের সঙ্গে ঝগড়া করি না। দোকান না না, চেঁচাস না, ওরা দেখে ফেলবে। দেখো দেখো, দেখলে কি হবে তাই না? দেখলে তোর রূপ দেখে অজ্ঞান হয়ে যাবে। আর তোকে দেখে বুঝি হবে না, দেখলেই দৌড়ে পালাবে। চুপ চুপ চুপ। হ্যাঁ, মনে হয় ঘুম ভাঙছে। মা, মা, সেরেছে তুমি কোথায়? তোমার মা বাড়িতে। এখন তুমি ছেলে ধরা মামার কবলে। দেখি মাথাটা বাড়িয়ে দাও সোনা, তোমার মুখটা একটু বেঁধে দিই। আমার ছেড়ে দাও বলছি। তুমি পাজি, ছেলে ধরা। তুমি মোটেও আমার মামা না। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, বেটা নিজেকে ছেলে ধরা বললো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই, চুপ করো, ছাড়বো ছাড়বো। মুখটা আর হাত পা বেঁধে তবেই ছেড়ে দেবো, না হলে চিৎকারে আমি শান্তিতে ঘুমোতে পারবো না যে। দাঁড়া মাঝি, তোকে জম্মের মতো ঘুম পাড়াচ্ছি, দেখ এবার। হ্যাঁ, আর তখন শান্তিতে ঘুমবি। চল একদম। চল। এই বেটা হুল্লুক। কি তোমাকে দেখ দেখ এবার কে কাকে বাঁধে। তবে ভালো ভূত, তুই মানুষ হয়েও ভূত বাজে। হ্যাঁ, তুই বাজে, তোর মামা বাজে, তোর 14 পুরুষ বাজে। এবার তোকে কেমন বাজাই দেখ, বাজে দেখ। তোমরা কি ভালো গো? আমি কিন্তু তোমাদের নাম জানি। তোমরা তো হাকডুম আর বাকডুম, তাই না? তোমরা আমার বাড়ি পৌঁছে দেবে না গো? নিশ্চয়ই দেব। আকাশ পথে। ও মা, তুমি তাও জানো দেখছি। মা বলেছে তো, আকাশ পথে তুমি ভয় পাবে না দাও। একটুও না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? রাঙামাটি গ্রামে। আমি আকাশ থেকে তোমাদের চিনিয়ে দেব আমাদের বাড়ি। আমায় শুধু আমাদের ওই রাঙামাটি গ্রামে নিয়ে চলো, তাহলে হবে। চলো চলো, এবার আকাশে উড়ি। তোমার মা বাবা বাড়িতে নিশ্চয় চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর তারা ছেলেধরাকে আর জেলের ছেলেকে নিয়ে আকাশে উড়তে থাকে। জেলের ছেলেকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয় আর ছেলেধরাকে থানার সামনে রেখে যায়। রসুলপুর গ্রামে বাস করত তালিব নামের এক বৃদ্ধ। তার আলাল আর দুলাল নামের দুইজন ছেলে ছিল। আলাল আর দুলাল দুই ভাই একে অপরকে অনেক ভালোবাসত। তারা একজন অন্যজনের জন্য জীবন পর্যন্ত দিতে পারত। একদিন আলাল আর দুলাল কাজের জন্য বের হয়ে যাচ্ছিল। তখন তাদের বাবা পিছন থেকে ডেকে বলে, আরে আলাল, দুলাল, তোমরা কোথায় যাচ্ছ? দুপুরের খাবারটা নিয়ে যাও।
ঠিক আছে বাবা, দাও, আমরা ভুলে গিয়েছিলাম। খাবারটা দাও, মনে করে দুপুরে খেয়ে নিও কিন্তু। আর যে কাজই করো না কেন বাবা, ইমানদারির সাথে করো, কথাটা মনে রেখো। ঠিক আছে বাবা, এবার আমরা চললাম তাহলে। আলাল আর দুলাল বাবার কাছ থেকে দুপুরের খাবার নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ল। সারাদিন আলাল আর দুলাল খেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। তখন আলাল বলল, আমার মনে হয় না এই ক্ষেতের কাজ করে আমরা সফল হতে পারবো। আমাদের উচিত অন্য লোকদের মতো শহরে গিয়ে কাজ করা, যাতে আমরা বাড়তি উপার্জন করতে পারি। আরে ভাই, তুমি তো আমার মনের কথাটাই বলেছ, আমিও সেইটাই ভাবতেছিলাম। চলো না ভাই, আজই আমরা শহরে গিয়ে দেখে আসি ওইখানকার কাজের অবস্থা কি, আর সন্ধ্যার মধ্যে তো আমরা বাড়ি ফিরে আসব। এই বলে আলাল আর দুলাল শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শহর থেকে ফিরতে তাদের অনেক রাত হয়ে গেল। তখন তারা জঙ্গলের পথে হেঁটে বাড়ি ফিরছিল। তখন দুলাল বলল, ভাই, আমরা কখন থেকে হাঁটছি, কিন্তু গ্রামের পথ তো দেখা যাচ্ছে না। আমরা মনে হয় পথ ভুল করেছি। আমরা দুইজনেই এই গ্রামে জন্মেছি, এই গ্রামেই বড় হয়েছি, এখন কি না আমরাই আমাদের গ্রামের রাস্তা ভুল করলাম? এই কথা বলতে বলতে তারা সামনে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। অনেক জোরে বাতাস বইতে থাকে। এই অবস্থা দেখে দুলাল আলালকে বলে, আরে ভাই, কত জোরে বাতাস বইতাছে! আমি তো মোটা সোটা আছি, কিন্তু তুই তো রোগা পাতলা। তোকে যদি বাতাসে উড়াইয়া নিয়ে যায়, তাইলে আমি বাবার কাছে গিয়া কি জবাব দিব? আরে ভাই, তোমার যদি মজা হইয়া থাকে তাইলে ওই দেখো একটা গুহা দেখা যায়, চলো ওইখানে গিয়া আমরা একটু জিরাইয়া নেই। আলাল আর দুলাল ওই গুহার দিকে এগিয়ে গেল। যখন তারা ওই গুহার ভিতরে প্রবেশ করলো, তখন সেখানে অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে আলো হয়ে যায়। তারা গুহার ভিতরে প্রবেশ করতেই ঠান্ডা অনুভব করতে লাগলো, যা বাইরের ঠান্ডার থেকেও বেশি। তখন গুহার ভিতর থেকে একটি আওয়াজ ভেসে আসলো, স্বাগতম তোমাদের দুইজনকে আমার এই গুহায়। ভাই ভূত, এই আওয়াজ কোথা থেকে আসছে? চলো ভাই, এখান থেকে চলো, এখানে থাকা ঠিক হবে না। আমার মনে হয় গুহার ভিতরে হয় চোর ডাকাত লুকায় আছে, আর না হয় গুহার ভিতরে ভূত আছে। ভাই, এত ভয় পাবার কোনো কারণ নাই, চলো এখান থেকে আমরা চলে যাই। তোমরা এখান থেকে তখনই বের হতে পারবে যখন এর দরজা খুঁজে পাবে, কেননা আমি এই গুহার দরজা বন্ধ করে দিয়েছি। কে তুমি? কেনই বা আমাদের ভয় দেখাচ্ছ? যদি তোমার ইচ্ছে থাকে আমাদের মেরে ফেলবে, তাহলে একেবারেই মেরে ফেলো। ভয় পাইয়ে মারার কি দরকার? আমি তোমাদের মারতে চাই না, আমি এক জাদুর গুহা। এখন তোমাদের এই গুহা থেকে বের হওয়ার একটা রাস্তাই খোলা আছে। কি সেই রাস্তা? তোমাদের হাত দিয়ে ওইখানে একটি গর্ত করো, সেখানেই একটি হাতুড়ি পাবে। ওই হাতুড়ি দিয়ে গুহায় আঘাত করো, তখনই এই জাদুর গুহা এক সাধারণ গুহা হয়ে যাবে, আর তারপরে তোমরা দুইজন এই গুহা থেকে বের হতে পারবে। আর এর জন্য আমি তোমাদের একটি উপহারও দেব। এই কথা শুনে আলাল আর দুলাল গুহার মাটি সরাতে থাকে। মাটি সরাতে সরাতে তারা একসময় একটি হাতুড়ি খুঁজে পায়। আলাল সেই হাতুড়ি দিয়ে গুহায় আঘাত করে, আর তখনই একজন জিন হাজির হয় আর বলে, আমি 1000 বছর ধরে এই গুহায় বন্দী ছিলাম। এক দুষ্ট ব্যক্তি আমাকে এই গুহায় বন্দী করে, আর আজ তোমরা দুইজন আমাকে বন্দী থেকে মুক্ত করলে। জিন এই কথা বলে আলাল আর দুলালকে একটি পাথর দেয়। এই নাও একটি পাথর, আমার পক্ষ থেকে তোমাদের দুইজনের জন্য উপহার। এখন তোমরা এখান থেকে যেতে পারো। আমরা তো ভেবেছিলাম আপনি আমাদের কোনো হীরামানিক উপহার দেবেন, কিন্তু আপনি আমাদের একটি পাথর উপহার দিচ্ছেন। তোমরা যেটি ভাবছো এটি কোনো সাধারণ পাথর নয়, এটি একটি জাদুর পাথর।
যখনই এই পাথর তোমাদের হাতে ঘষবে তখনই 3 ঘন্টার জন্য অদৃশ্য হয়ে যাবে। তবে মনে রেখো, এই পাথর এক সময় একজন ব্যক্তি ব্যবহার করতে পারবে। জিন এই বলে সেখান থেকে গায়েব হয়ে গেল আর গুহার দরজা খুলে যায়। আলাল আর দুলাল বাড়ি ফিরে আসে, কিন্তু যখনই তারা ঘরে প্রবেশ করবে তখন দুলাল ওই পাথরের পরীক্ষা করতে চাইল। সে পাথর হাতে ঘষে নিল আর সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল। আরে আলাল, তুই একা কেন? দুলাল কোথায়? আরে বাবা, কি বলছো? দুলাল তো আমার পাশেই দাঁড়িয়ে আছে, এই দেখো। এই বলে আলাল দুলালের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, কেননা দুলাল অদৃশ্য হয়েছে। আলাল তা বুঝতে পেরে তার বাবাকে বলল, বাবা, তুমি তো জানো দুলাল কি রকম ভব করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে, চলে আসবে, চিন্তা করো না। দুলাল এই কথা শুনে আলালকে একটি ঘুষি মারল। উফ! আলাল ঘরে প্রবেশ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। দুলালও আলালের পাশে শুয়ে পড়ল। যখন সকাল হলো দুলাল আবার সবার সামনে চলে আসলো। এই ভবঘুরে সারা রাত কোথায় ছিলি? বাবা, আমি তো এখানেই ছিলাম। বাবা, চিন্তা করো না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। প্রতিদিনের মতো আলাল আর দুলাল সকালে কাজে বের হয়। তখন দুলাল আলালকে বলে, ভাই, আমরা তো গুপ্তধন পেয়ে গেছি, এখন আর এই সব কাজ আমাদের দরকার নাই। এখন তো আমরা কাজ না করেই অনেক ধন সম্পদের মালিক হতে পারি। ভাই, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এক পাথর দিয়ে আমরা কি করতে পারি? ভাই, আমরা চুরি করতে পারি, চুরি। জাদুর গুহা আমাদের যে পাথর দিয়েছে, এই পাথরের সাহায্যে আমরা অদৃশ্য হয়ে চুরি করতে পারি আর টাকা পয়সা, সোনা দায়নার মালিক হতে পারি। কেউ কিছুই বুঝতে পারবে না। আলালও দুলালের কথায় রাজি হয়ে যায়। দুই ভাই মিলে রাতের বেলায় গ্রামে চুরি করতে শুরু করে। একজন পাথর হাতে ঘষে অদৃশ্য হয়ে চুরি করে আর একজন বাইরে পাহারা দেয়। চুরি করে সেই টাকা পয়সা, সোনাদানা সেই জাদুর গুহায় লুকিয়ে রাখে। এইভাবে আলাল আর দুলাল অনেক ধন সম্পদ এক জায়গায় করল। একদিন, ভাই, আমরা অনেক টাকা পয়সা, সোনাদানা জমা করছি, এখন আমাদের আর কোনো কিছুর দরকার নাই। এই সব কিছু দুইজনে ভাগ করে বাকি জীবনটা কাটাই দিতে পারবো। ভাই, একদমই ঠিক কথা বলছো। ওই জাদুর গুহা আমাদের ভাগ্য বদলে দিছে। আমরা যদি সেখানে না যেতাম আর জিন যদি আমাদের এই পাথর উপহার না দিত, আমরা কোনোদিনই এত ধন সম্পদের মালিক হতে পারতাম না। আমরা আগের মতোই থেকে যেতাম। হ্যাঁ ভাই, জিনের দেওয়া পাথরের সাহায্যে আজ আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি। আলাল আর দুলাল খেতে দাঁড়িয়ে এই সব কথা বলছিল। তখন তার বাবা পাশে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সব শুনতে পেল এবং সে মনে মনে অনেক কষ্ট পেল আর ভাবল তার ছেলেরা হারাম পথ বেছে নিয়েছে। সে ভেবে পাচ্ছিল না কিভাবে তার ছেলেদেরকে সে সঠিক পথে ফিরিয়ে আনবে। রাতের বেলায় যখন আলাল আর দুলাল ঘুমিয়েছিল তখন তার বাবা সেই জাদুর পাথর নিয়ে যায়। আর আলাল আর দুলাল যখন সেই চুরি করা ধন সম্পদ আনতে যায় তখন তার বাবা তাদের পিছু পিছু যায় এবং জাদুর পাথর হাতে ঘষে অদৃশ্য হয়ে সেই গুহায় যায় আর বলে, তোমরা কি ভেবেছো তোমরা দুইজন এই জাদুর পাথর অসৎ ব্যবহার করবে আর আমি কিছুই জানতে পারবো না? কে তুমি? তুমি তো মুক্ত হয়ে গিয়েছিলে, এখন আবার কি করো? আরে মূর্খ, এই জাদুর পাথর সৎ কাজের জন্য ব্যবহার করতে দিয়েছিলাম, চুরি করতে নয়। এর শাস্তি তোমাদের অবশ্যই ভোগ করতে হবে। ভাই দুলাল, এখান থেকে পালাও, পালাও ভাই, পালাও। দুই ভাই সেখান থেকে প্রাণপণে পালাতে লাগলো, কিন্তু তাদের পিছু ছাড়লো না তার বাবা। অদৃশ্য হয়ে তাদেরকে মারতে থাকলো। তারা যখন ক্লান্ত হয়ে পড়লো তখন তারা এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। তখন তাদের বাবা বলল, যদি তোমরা চাও আমি তোমাদের ছেড়ে দেই, তবে তোমরা আজ পর্যন্ত যাদের বাড়ি থেকে যা যা চুরি করেছো তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যেভাবে চুরি করেছো সেইভাবে দিয়ে আসবে। আর তা না হলে আমি একজনকে জাদুর গাছ আর অন্যজনকে জাদুর পাখি বানিয়ে দেব। আলাল আর দুলাল এই কথা শুনে অনেক ভয় পেল। তারপর তারা যাদের বাড়ি থেকে যে সকল জিনিস চুরি করেছিল তাদেরকে সেই সকল জিনিস আবার ফিরিয়ে দিয়ে আসে। তাদের বাবাও বাড়ি ফিরে জাদুর পাথর যেখান থেকে নিয়েছিল সেখানে রেখে দেয়। এরপর আলাল আর দুলাল তাদের ভুল বুঝতে পারে। তারা বুঝতে পেরে আবার সঠিক পথে ফিরে আসে।